ইতিহাস কোনো ফেসবুক কমেন্ট, আবেগ বা গালাগালি দিয়ে লেখা যায় না। ইতিহাস লেখা হয় ঐতিহাসিক নথি আর দলিলের উপর ভিত্তি করে। নমস্কার, আমি পাপ্পু আর আপনারা দেখছেন ভবঘুরে। আমাদের গত ভিডিওর ওপর অনেকেই কমেন্ট বক্সে নানা ধরনের মন্তব্য করেছেন, কেউ কেউ তো ক্ষোভও প্রকাশ করেছেন। আপনাদের দাবি আমরা নাকি কোচবিহারের ইতিহাস জানি না। আপনারা বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু নন, ভারত স্বাধীন করেছিলেন কোচবিহারের মহারাজা। আজকে আমি কোনো অনুমানের উপর দাঁড়িয়ে কথা বলবো না। আজ কথা হবে 1947 থেকে 1949 সালের সরকারি নথি, রাজপত্র এবং আন্তর্জাতিক চুক্তি নিয়ে। আসুন তথ্য দিয়ে দেখা যাক কে কাকে স্বাধীন করেছিল আর কে কখন ভারতের অংশ হয়েছিল। প্রথম প্রশ্ন, 1947 সালের 15ই আগস্ট কোচবিহার কোথায় ছিল? অনেকেই দাবি করছেন কোচবিহার নাকি আলাদাভাবে পুরো ভারতকে স্বাধীন করেছিল, কিন্তু আসল ইতিহাস কি বলে? 1947 সালের 15ই আগস্ট যখন ভারত ও পাকিস্তান স্বাধীন হয়, তখন কোচবিহার ভারত বা পাকিস্তান কোনোটারই অংশ ছিল না। এটা ছিল একটা প্রিন্সলি স্টেট বা করদ রাজ্য। ব্রিটিশরা ভারত ছাড়ার সময় দেশীয় রাজ্যগুলিকে তিনটি অপশন দিয়ে যায়: ভারতে যোগ দেওয়া, পাকিস্তানে যোগ দেওয়া অথবা স্বাধীন থাকা। মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ এবং কোচবিহারের প্রশাসন 1947 সালের আগস্টের পর থেকে 1949 সালের আগস্ট পর্যন্ত কোচবিহারকে একটা পৃথক বা স্বাধীন সত্তা হিসেবে রেখেছিলেন। অর্থাৎ গোটা ভারত জুড়ে স্বাধীনতার আনন্দ যখন, নেতাজি ও আজাদ হিন্দ ফৌজের বীরত্ব এবং হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে ভারত নতুন রূপ নিচ্ছে, তখন কোচবিহার ভারতের অংশই ছিল না। তাহলে যে রাজ্য নিজেই 1947 সালে ভারতের সাথে যুক্ত হয়নি, তারা পুরো ভারতকে কিভাবে স্বাধীন করলো? এই প্রশ্নের উত্তর কি কোনো রাজবংশী ইতিহাসবিদ দিতে পারবেন? দ্বিতীয় প্রশ্ন, 1949-এর মার্জার এগ্রিমেন্ট ও ভারতের অন্তর্ভুক্তি। 1947 থেকে 1949 এই 2 বছর কোচবিহারের ভৌগোলিক ও রাজনৈতিক অবস্থান নিয়ে নানা টানাপোড়েন চলে। তৎকালীন পূর্ব পাকিস্তান কোচবিহারকে নিজের দিকে টানার চেষ্টা করেছিল, আবার ভারত সরকারও সীমান্তে নিরাপত্তার স্বার্থে কোচবিহারকে ভারতের অংশ করতে চেয়েছিল। অবশেষে 1949 সালের 28 আগস্ট ভারতের তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের দূরদর্শী রাজনৈতিক কূটনৈতিক চাপের মুখে দাঁড়িয়ে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ কোচবিহার মার্জার এগ্রিমেন্টে সই করেন। এই চুক্তির 1 নম্বর আর্টিকেলে পরিষ্কার লেখা ছিল, দ্য মহারাজা অফ কোচবিহার hereby cedes to the domain government full and exclusive authority, jurisdiction and powers for and in relation of the governments of the state। সহজ বাংলায়, মহারাজা তার রাজ্যের সমস্ত শাসন ক্ষমতা ভারত সরকারের হাতে তুলে দেন এবং 1949 সালের 1 সেপ্টেম্বর কোচবিহার আনুষ্ঠানিকভাবে ভারতের শাসনাধীনে আসে। অর্থাৎ ভারতের স্বাধীনতা পাওয়ার 2 বছর পর কোচবিহার ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়। যে রাজ্য স্বাধীনতার 2 বছর পর চুক্তি সই করে ভারতে যুক্ত হলো, সেই রাজবাড়ির শাসককে আজাদ হিন্দ ফৌজের সুপ্রিমো কমান্ডার নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর বসানো। ইতিহাসকে সম্মান জানানো নয়, বরং ইতিহাসকে অপমান করা। তৃতীয় প্রশ্ন, নেতাজির অবস্থান বনাম রাজবাড়ির অবস্থান। আসুন আরো দুটো তেতো শক্তি মুখোমুখি দাঁড় করায়। 1, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিলেন। আজাদ হিন্দ ফৌজ নিয়ে দিল্লি চলো ডাক দিয়েছিলেন। ব্রিটিশ রাজকীয় সেনা ও নৌবাহিনীতে যে বিদ্রোহের আগুন তিনি জ্বালিয়েছিলেন, তার ভয়েই বাধ্য হয়ে ইংরেজরা ভারত ছেড়ে পালায়। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইতিহাস। 2, তৎকালীন কোচবিহার রাজপরিবার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ লড়েছিলেন ব্রিটিশ সেনার 7th লাইট ক্যালভারির অংশ হয়ে, অর্থাৎ মিত্র শক্তির পক্ষে। রাজপরিবার যুদ্ধ করেছিল ব্রিটিশদের বিশ্বব্যাপী ক্ষমতার স্বার্থ রক্ষার্থে। অন্যদিকে নেতাজি লড়েছিলেন ব্রিটিশদের ভারত থেকে উৎখাত করতে। রাজবংশী সম্প্রদায়ের মানুষের কোচবিহার রাজবাড়ির প্রতি শ্রদ্ধা থাকাটা স্বাভাবিক, কারণ তারা স্থানীয় শিক্ষা, স্থাপত্য ও সংস্কৃতিতে অবদান রেখেছেন। কিন্তু স্থানীয় আবেগকে উস্কে দিয়ে যদি দাবি করা হয় যে আজাদ হিন্দ ফৌজ কিছু করেনি, নেতাজি কিছু করেনি, মহারাজা একা ভারত ও বিশ্বকে স্বাধীন করেছেন, তবে সেটা ঐতিহাসিক জালিয়াতি ছাড়া আর কিছুই নয়। ইতিহাসকে নিজস্ব আবেগ দিয়ে নতুন করে লেখা যায় না। মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ কোচবিহারের শেষ শাসক হিসেবে একটি চুক্তির মাধ্যমে ভারতকে সমৃদ্ধ করেছিলেন। তার জন্য তার নিজস্ব স্থান ইতিহাসে আছে। কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রাম একটি মহাসমুদ্র, যার অন্যতম প্রধান ক্যাপ্টেন ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কমেন্ট বক্সে তর্ক বা গালিগালাজ করার আগে 1949 সালের কোচবিহার মার্জার এগ্রিমেন্টের কপিটি একবার পড়ে দেখার অনুরোধ রইল। সত্যের মুখোমুখি হতে যদি ভয় না পান, তবে এই ভিডিওটি শেয়ার করুন এবং আপনার যুক্তিপূর্ণ মতামত নিচে কমেন্টে জানান। ধন্যবাদ।